অনলাইনে ভাইরাল হয়ে গেছে। আমি লাইভ দেখছিলাম, এই ভিডিও আসল না। আজকাল সব ভুয়া হয়, ভিউ পাওয়ার জন্য মানুষ যা খুশি করে। আমি কেবল অফিসিয়াল কথা বিশ্বাস করি। আমার মুখ শক্ত হয়ে গেল। এমনটা করো না। পিআর টিম কোথায়? এটা এক্ষুনি সরিয়ে ফেলো। কয়েক মিনিট পর কেউ একজন হস্তক্ষেপ করল। জাংহাই ব্যুরো থেকে যোগাযোগ করা হয়েছে। ওই ব্রিজের দৃশ্যটা পারফরম্যান্সের প্রপ ছিল। ভিউ পাওয়ার জন্য এটাকে ব্যবহার করবেন না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভালোই হয়েছে, ওরা ব্যাপারটা সামলে নিয়েছে। ঠিক তখনই আমি পকেটে অদ্ভুত কিছু একটা অনুভব করলাম। আমি শিফটার কি বের করলাম। সেটি হালকা বেগুনি আলোয় জ্বলজ্বল করছে। আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। থান্ডার সার্পেন্টকে মারার পর এটা কি নিজেই এনচ্যান্ট হয়ে গেছে? আমি এটিকে একটি লং সোর্ডে বদলে নিলাম। ব্লেডের ওপর দিয়ে বিদ্যুতের রেখা ছুটে যাচ্ছে। আমি তলোয়ার ঘোরালাম আর চারপাশে বিদ্যুৎ চমকে উঠল। আমি সন্তুষ্ট হয়ে মাথা নাড়লাম। এখন কেবল একটি রূপান্তর বাকি আছে। যত বেশি ট্রান্সফরমেশন আনলক হবে, আমি নতুন অস্ত্রগুলোকে বিভিন্ন অ্যাট্রিবিউট দিয়ে এনচ্যান্ট করতে পারব। তখন এটি সত্যিই একটি সর্বকাজের অস্ত্র হয়ে উঠবে। অত্যন্ত ভয়ঙ্কর। আমি ক্রিচার এন্ট্রি খুললাম। থান্ডার সার্পেন্ট, 9 হেভেন্সের বজ্রপাত থেকে জন্ম নেওয়া এপিক ক্লাস ক্রিচার, যার বিদ্যুতের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিবার এর আগমন ঘটে মাটি কাঁপানো মেঘের গর্জন এবং আকাশ চিরে দেওয়া বিদ্যুতের ঝলকানির সাথে। আমি চোখ ঘোরালাম। দারুণ বর্ণনা। আফসোস যে ও বেশিদিন বাঁচতে পারল না। আমি এক্সট্র্যাক্ট বাটন চাপলাম। ক্ষমতা অর্জিত হল। থান্ডার জাজমেন্ট, প্রকৃতির বিদ্যুৎ শক্তিকে ডেকে এনে শত্রুদের ওপর ক্রমাগত আক্রমণ করা। এর পরিধি, সময়কাল এবং তীব্রতা সবই স্পিরিট পাওয়ারের উপর নির্ভর করে। সতর্কবার্তা, এই স্কিলটি ব্যবহার করা অত্যন্ত কঠিন। পড়ার পর আমি নিজের গালে থাপ্পড় মারলাম। হ্যাঁ, এটা কোনো স্বপ্ন নয়। এখন আমি বিদ্যুতের দেবতা হয়ে গেছি। এপিক ক্লাস সত্যিই অন্য লেভেলের। আমি নিজেকে কল্পনা করলাম, হাত তুলে আকাশ থেকে বিদ্যুৎ ফেলছি। শহরের অন্য প্রান্তে ইলন বেশ অস্থির হয়ে আছে। জামাকাপড়গুলো ওখানেই ছিল। হয়তো আমি তাড়াহুড়ো করে ফেলেছিলাম। এসব রক্সিসের ভুল। না, আমি ভুল ছিলাম। পরের দিন সকালে আমি চিন্তায় পড়ে গেলাম। কর্তৃপক্ষ আমাকে খুঁজতে এলো না কেন? তাদের যা সম্পদ আছে তা দিয়ে আমাকে খুঁজে পাওয়া তো সহজ ছিল। নাকি আমি এতটাই তুচ্ছ যে তারা পাত্তাই দেয়নি? মাথা ভর্তি প্রশ্ন নিয়ে আমি ক্লাসের দিকে এগোলাম। শিক্ষকরা সব সময়ের মতো লেকচার দিচ্ছেন, ছাত্ররাও সব সময়ের মতো পড়ছে। কিন্তু মাত্র একটা ক্লাস শেষ হতেই পুরো স্কুলটাকে পুলিশ ঘিরে ফেলল। রেক্স, চিফ হার্ড এবং লিওনকে অফিসে নিয়ে গেল। হোমরুম টিচার এবং প্রতিটি স্টুডেন্টকে রুটিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল। প্রত্যেকটি প্রশ্ন একদম একই রকম। রক্সিস কি গত 2 মাসে কোনো অদ্ভুত আচরণ করেছে? উত্তর সেটাই যেটা তারা আগে থেকেই জেনে গিয়েছিল। গতকাল ছাড়া অস্বাভাবিক কিছুই হয়নি। শেষ পর্যন্ত সবার শেষে তারা আমাকে ডাকল। কিন্তু এরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে, কারণ ওপর মহল আমাকে অজ্ঞাত শক্তির অধিকারী কিন্তু অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। রেক্স প্রথমে কথা বলল। ইয়াং রক্সিস, আমার নাম রেক্স। আমি সাউথ ইস্টের রিজনাল ডিরেক্টরদের একজন। আমি হালকা করে হাসলাম। হ্যালো, আমি আপনাদের জন্য কি করতে পারি? প্রথমত, আমরা সেই সংকটটি একা সমাধান করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত, আপনার যদি কোনো দাবি থাকে নির্দ্বিধায় আমাদের জানান। আমি মাথা নাড়লাম। আপাতত পুরস্কারের ব্যাপারটা দূরে সরিয়ে রাখি। আপনারা কি বলতে পারেন যে ওপর মহল আমার কাছে কি চায়? রেক্স সন্তুষ্টির দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমরা এখন এমন একটা যুগে আছি যাকে ওরা রিভাইভাল এজ বলা হচ্ছে। ওপর মহল চায় যে আপনি আমাদের পক্ষে থাকুন। কিছুক্ষণ আলোচনার পর আমাকে জাংজো অ্যানমলি ব্যুরোর একজন পরামর্শদাতা বানানো হল এবং সাউথ ইস্ট মিলিটারি একাডেমিতে একটি স্পেশাল এনরোলমেন্ট স্পট দেওয়া হল। কাগজপত্র গোছানোর কাজ শেষ হওয়ার পর রেক্স আমাকে স্কুলের বাইরে নিয়ে গেল। ক্লাসরুমে ফিরে হোমরুম টিচার ভিতরে এলেন। ক্লাস, আমার কাছে একটি ঘোষণা আছে। রক্সিসকে সাউথ ইস্ট মিলিটারি একাডেমিতে স্পেশাল অ্যাডমিশন দেওয়া হয়েছে। পুরো ঘর বিস্ময়ে ফেটে পড়ল। রক্সিসকে তো সবসময় সাধারণ মনে হতো, আর এখন এই অবস্থা! ওই স্কুলে তো প্রচুর কানেকশন থাকা লোকজনেরও ভর্তি বাতিল হয়ে যায়, আর সে নাকি স্পেশাল এক্সামশনে ভর্তি পেয়ে গেল। এতে অবাক হওয়ার কিছু নেই যে যখন ক্লাস রিপ্রেজেন্টেটিভ ইলন তার সাথে ব্রেকআপ করেছিল সে বিন্দুমাত্র প্রভাবিত হয়নি। ভাবছি এখন ক্লাস রেপ ইলন কেমন বোধ করছে। হয়তো অনুশোচনা। অন্যদিকে ইলন রাগে দাঁত কিড়মির করছে। তাহলে আসলে তুমি এরকম? যদি হোয়াইট ড্রাগন ব্রিজের ওই মানুষটা সত্যিই তুমি হয়ে থাকো, তাহলে তুমি এই কথা আমার কাছে এতদিন কেন লুকিয়েছিলে? তোমার কি মনে হয়েছিল যে আমি এর যোগ্য নই? তুমি সবচেয়ে বাজে। আমি তোমাকে ঘৃণা করি। ততক্ষণে আমি জাংজো অ্যানমলি ব্যুরোতে পৌঁছে গেছি। আমি এনার্জি ইনস্ট্রুমেন্ট রিসার্চ ল্যাব ঘুরে দেখি এবং কাল্টিভেটর রেলম হ্যান্ডবুকের একটি কপি সংগ্রহ করি।
এতে চি রিফাইনিং রেলম থেকে শুরু করে ভয়েড রেলম পর্যন্ত সবকিছু বিস্তারিতভাবে বলা হয়েছে, কিন্তু সেজ রেলমের এন্ট্রি সব জায়গায় আননোন হিসেবে চিহ্নিত করা। আমি ভ্রু কুচকালাম। প্রতি 3টি স্টার একটি ছোট বাধা, আর প্রতিটি রেলম একটি বড় বাধা। এত নিখুঁতভাবে লেখা হয়েছে যে এটা বানানো বলে মনে হয় না। এখন যেহেতু আমার কাছে সিস্টেম আছে, আমি কি ওরা রিভাইভাল পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই সেজ রিয়ালমে পৌঁছে যেতে পারব? শুধু এটা ভেবেই অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? ঠিক তখনই লিওন আমার কাছে এলো, বন্ধুত্বপূর্ণভাবে। আজ কেবল আপনাকে ব্যুরোর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। আপনার সাথে কাজ করে খুশি হব। কিছুক্ষণ কথাবার্তার পর লিওন আমাকে বাড়ি পাঠিয়ে দিল। যেই না দরজার ভিতরে আমি পা রাখলাম, একটি মেসেজ এলো। 1 মিলিয়ন ইউয়ান আমার অ্যাকাউন্টে জমা হয়েছে, ওপর মহল থেকে পাঠানো পুরস্কার। আমি অত্যন্ত অবাক হলাম। হ্যাঁ, এত বছর পরে অবশেষে আমি গরিব হওয়ার তকমা ঝেড়ে ফেলতে পারছি। ভালোমতো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার কাল্টিভেটর রেলম হ্যান্ডবুক বের করলাম। আমি বর্তমানে চি রিফাইনিং 3 স্টারে আছি। হ্যান্ডবুক অনুযায়ী 4 স্টারে পৌঁছানো হলো প্রথম আসল বাধা। এটা মাথায় রেখে আমি পালথি মোড়ে বসলাম, চোখ বন্ধ করলাম এবং কাল্টিভেশন স্টেটে যাওয়ার চেষ্টা করলাম। ধীরে ধীরে আমার চারপাশের বাতাস নড়ে ওঠার অনুভূতি হল। চারপাশের ওরা আমার ডাকের সাড়া দিল এবং আমার ভিতরে বইতে শুরু করল। কিন্তু 20 মিনিট পর আমি ব্লু স্টারে বিদ্যমান ওরার ঘনত্ব দেখে ভ্রু কুচকালাম। শুধু মেডিটেশনের মাধ্যমে 4 স্টারে পৌঁছানো প্রায় অসম্ভব। দ্রুত উন্নতির জন্য আমাকে এমন জায়গা খুঁজতে হবে যেখানে ওরার ঘনত্ব বেশি। তখনই আমার মাথায় কিছু একটা খেলে গেল। হয়তো অন্য কোনো উপায় থাকতে পারে। আমি আমার 100 পয়েন্টকে 10টি অ্যাট্রিবিউট পয়েন্টে বদলে নিলাম। স্ট্রেংথ +2, কনস্টিটিউশন +1, অ্যাজিলিটি +3, চার্ম +3, 1 পয়েন্ট রিজার্ভে। সিস্টেমের আওয়াজ এলো। হোস্ট সফলভাবে চি রিফাইনিং 3 স্টার পার করেছে এবং চি রিফাইনিং 4 স্টারে পৌঁছে গেছে। আমি সাথে সাথে উত্তেজিত হয়ে উঠলাম। এটা সত্যিই কাজ করেছে। আমি দ্রুত নিজেকে যাচাই করলাম। কেবল আমার পুরো শারীরিক অবস্থাই সব দিক থেকে উন্নত হয়নি, বরং আমার কোরের ভিতরের ওরা একটি ঘূর্ণায়মান ভর্টেক্সে সংকুচিত হয়ে গেছে। হ্যান্ডবুক অনুযায়ী চি রিফাইনিং রেলমের ভিতরে 4 স্টার থেকে 6 স্টার পর্যন্ত পর্যায়কে কি কন্ডেন্সিং স্টেজ বলা হয়। এই পর্যায়ে কাল্টিভেটররা সেই ওরাকে সংগৃহীত করতে পারে যা তারা অনুভব করে এবং সেটিকে তাদের কোরে সংকুচিত করতে পারে, যার ফলে ভাইটাল এনার্জি তৈরি হয়। সবকিছু একদম ঠিক মনে হচ্ছে। এটা দেখে হ্যান্ডবুকটা আসলে বলেই মনে হচ্ছে। অবশেষে ব্যুরোর কাছে আসল রিসোর্স পাওয়া গেল। আমি আমার স্ট্যাটাস প্যানেল খুললাম। চি রিফাইনিং 4 স্টার, সব অ্যাট্রিবিউট 10-এ আছে। অ্যাবিলিটি, সোল শ্রিক, শ্যাডো ড্যাশ, টাইডাল চ্যান্ট, থান্ডার জাজমেন্ট। ওভারঅল অ্যাসেসমেন্ট, সব ক্ষেত্র এখনও দুর্বল। একটি মুরগিকে কবু করতে অক্ষম। ডেজিগনেশন, টোটাল রুকি। আমি ঠোঁট কামড়ালাম। এই সিস্টেমটা কতই না বেকার। টোটাল রুকি। আমি এখন পরিষ্কারভাবেই অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে ইলন এবং লুনা একে অপরের সাথে দেখা করে। খুশি, কাজিন, আমি শুনলাম তুমি চিং ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাডমিশনে ভর্তি হয়েছ। অভিনন্দন। ইলন হালকা ভ্রু কুচকারো। দুশ্চিন্তা, কাজিন, কাল আসলে কি হয়েছিল? তোমার স্ট্রিম কেটে যাওয়ার পর তোমার ফোন আনরিচেবল ছিল। আমি খুব চিন্তিত ছিলাম। লুনা সাথে সাথে সতর্কভাবে চারদিক দেখল, তারপর ইলনের কানের কাছে ঝুঁকে এলো। ফিস করে, কাল যা হয়েছে তা স্ট্রিমে তুমি যা দেখেছ তার থেকে অনেক বেশি জটিল। এই পৃথিবীটা হয়তো ততটা সরল নয় যতটা মনে হয়। ইলন পলক ফেলল। কৌতূহল, আচ্ছা কাজিন, কাল হোয়াইট ড্রাগন ব্রিজে যে ব্যক্তিটা এসেছিল তার কি হল? লুনার মুখ সাথে সাথে বদলে গেল। গম্ভীর, ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো না। আমি শুধু এটুকু বলতে পারি যে উনি তোমার বয়সীরই মনে হচ্ছিল, কিন্তু উনি আমাদের থেকে সম্পূর্ণ অন্য স্তরে আছেন। এটি পুরোপুরি কনফিডেন্সিয়াল। লুনার সাথে সময় কাটানোর পর ইলন বিষণ্ণ মন নিয়ে বাড়ি ফিরল। সে কি সত্যিই এত অসাধারণ হয়ে উঠেছে? ঠিক সেই মুহূর্তেই ইলন হঠাৎ অনুশোচনা বোধ করে। সে কিছু না ভেবেই আমাকে মেসেজ পাঠিয়ে দেয়। হেই, ইউ দেয়ার? আমি মেসেজটা দেখি। যে কেউ হেই ইউ দেয়ার দিয়ে কথা শুরু করে সে সবসময় কিছু না কিছু পরিকল্পনা করতে থাকে। তখনই লিওন যোগাযোগ করে। রক্স, ব্যুরোতে এসো। মেট্রো কেসে নতুন অগ্রগতি হয়েছে। আমি ভ্রু কুচকালাম। ওই মেট্রো ঘটনাটি কখনোই সাধারণ ছিল না। ব্যুরো শুরু থেকেই এতে জড়িত ছিল। আমি দ্রুত ব্যুরোতে পৌঁছলাম। চিফ হার্ড এবং লিওন আমাকে একটি সুরক্ষিত স্পেশাল ওয়ার্ডে নিয়ে গেলেন। ভেতরে 3 জন লোক শুয়ে আছে। ব্যথায় তাদের মুখ বিকৃত হয়ে গেছে। চিফ হার্ড বললেন, এরাই সেই যাত্রী যারা হঠাৎ মেট্রোতে আবির্ভূত হয়েছিল। এদের শরীরে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের শরীর থেকে এক ধরনের হালকা এনার্জি বের হচ্ছে যা আমাকে অস্বস্তিতে ফেলছে। কিন্তু আমি লিওনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই আমি এটি আরও পরিষ্কারভাবে অনুভব করতে পারছি।
আমার দৃষ্টিতে এই লোকগুলো কালো কুয়াশার সুতোয় জড়িয়ে আছে। এটি আমাকে স্ক্যানারে দেখা শ্যাডো ক্যাট রেইথ এবং ভয়েড ফ্যাংয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। যদি এই ডার্ক মেস্ট পরিবেশ এবং প্রাণীদের প্রভাবিত করতে পারে, তাহলে মানুষকে প্রভাবিত করাও পুরোপুরি যৌক্তিক। এই চিন্তা আসতেই আমি বলে উঠলাম, চিফ হার্ড, দরজা খুলুন, আমাকে ভেতরে গিয়ে দেখতে হবে। চিফ হার্ড ইতস্তত করলেন, এটা বিপজ্জনক হতে পারে। অসুবিধা নেই, কনসালটেন্ট হিসেবে আমার কিছু দরকারি কাজ করা উচিত। আমি যদি এটা সামলাতে না পারি, তাহলে আপনার কি মনে হয় অন্য কেউ পারবে? চিফ হার্ড থামলেন। কথাটায় যুক্তি আছে। রক্সিস আগেই নিজেকে টপ টিয়ার কমব্যাট স্ট্রেংথে প্রমাণ করেছে। সে যদি সমাধান না করতে পারে, তাহলে হয়তো কেউ পারবে না। এই ভেবে তিনি মাথা নাড়লেন। ঘরের ভেতরে আমি সেই ব্যক্তির কাছে গেলাম যার চারপাশে সবচেয়ে বেশি ডার্ক মিস্ট রয়েছে। আমি নিচু হলাম। তাকে ছুঁতে যাব ঠিক তখনই সিস্টেম হঠাৎ অ্যালার্ম বাজালো। সতর্কবার্তা, করাপ্টেড শনাক্ত করা হয়েছে। হোস্ট, এখনই পালান, কেবল একটিই বাঁচার সুযোগ আছে। আমি ভ্রু কুঁচকালাম। ডার্ক মিস্টের কাছে সাবধানে যাওয়াই ভালো হবে। আমি আমার শরীরকে অরার একটি স্তর দিয়ে ঢেকে নিলাম। অরা শিল্ড লাগানোর সাথে সাথেই আমার ইন্দ্রিয়গুলো তীব্র হয়ে উঠল। করাপ্টেডদের শরীর থেকে বের হওয়া এনার্জি ক্রমাগত শক্তিশালী হচ্ছে। যদি দ্রুত কিছু না করা হয়, তাহলে ফলাফল ভয়াবহ হবে। আমি তাদের একজনের শরীরে অরা প্রবেশ করানোর চেষ্টা করলাম, কিন্তু আমাকে এক তীব্র প্রতিরোধের দেওয়ালের সাথে ধাক্কা খেতে হলো। একটি জোরালো বিস্ফোরণের সাথে ধাক্কা খাওয়া এনার্জি বাইরে ছিটকে পড়ল। ঠিক সেই মুহূর্তে লিওন পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। রক্সিস থান্ডার সার্পেন্টের সাথে লড়াই করার সময় এতটা শক্তিশালী ছিল না। এটা কি হতে পারে যে তখন সে নিজের আসল শক্তি লুকোচ্ছিল? এই গতিতে এগোলে সিস্টেমের সব তথাকথিত প্রতিভাবানরা রক্সিসের সামনে স্রেফ রসিকতা। সিস্টেম হঠাৎ সক্রিয় হল। অত্যন্ত শক্তিশালী হোস্ট সোল ইটার মিস্টের বিরুদ্ধে লড়াই করেও টোটাল রুকি রেটিং বজায় রেখেছে। একটি ডার্ক মিস্ট এন্ট্রি আনলক হয়েছে। আমি সাথে সাথে এটি দেখলাম। সোল ইটার মিস্ট, ৯টি ডার্ক মিস্টের একটি, যা কোনো ব্যক্তির ৭টি আত্মাকে কেড়ে নিতে পারে। যাদের ওপর এর প্রভাব পড়ে তাদের করাপ্টেড বলা হয়। অল্প সময়ের অজ্ঞান থাকার পর তাদের সব অ্যাট্রিবিউট দ্রুত বেড়ে যায়। তারা বুনো এবং শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তী পর্যায়ে তারা পুরোপুরি ডার্ক মিস্টের গোলাম হয়ে যায়। এটা পড়তেই আমার মাথায় দুশ্চিন্তা খেলে গেল। আমার একদম ধারণা ছিল না যে ডার্ক মিস্টেরও প্রকারভেদ আছে এবং সোল ইটার মিস্টের ভিত্তিতে এমন ৯টি ধরন রয়েছে। এটি কোনো অ্যাপোকালিপটিক জুম্বির চেয়ে আলাদা কিছু নয়, কেবল এগুলো অরা রিভাইভাল যুগের জুম্বি। জুম্বিরা যদি উড়তে শুরু করে, মাটির নিচে ঢুকতে পারে এবং মন্ত্র স্পেলস ব্যবহার করে, তাহলে আমরা শেষ পর্যন্ত কি করব? একটি বোতামের আওয়াজ শুনলাম। আমি এক্সট্র্যাক্ট চাপলাম। একটি বিশেষ আইটেম পাওয়া গেল, শিফটার কি মোল্ড। এটি শিফটার কিতে একটি অতিরিক্ত রূপান্তর যোগ করে। আমি সাথে সাথে ভ্রু কুঁচকালাম। কাজের জিনিস ঠিকই, কিন্তু এখন কোনো সাহায্য করছে না। আমার কি পিউরিফিকেশন, নিরাময় এবিলিটির মতো কিছু পাওয়া উচিত ছিল না? হঠাৎ চশমাওয়ালা লোকটির চারপাশের ব্ল্যাক মিস্ট এমনভাবে ঘুরতে লাগল যেন সেটি জীবন্ত। সব দিকে ছড়িয়ে পড়ার চেষ্টা করতে করতে তার হাত হিংস্রভাবে বদলে গেল। তার চোখ গাঢ় রক্তের মতো লাল হয়ে খুলে গেল এবং সে বিছানা থেকে লাফ দিল। সে সরাসরি আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি দ্রুত পিছিয়ে গেলাম। আমি চলন্ত অবস্থায় জ্বলন্ত শিফটার কিটা ধরলাম। আগেরবার এটি তখন জ্বলে উঠেছিল যখন থান্ডার সার্পেন্টের মুখোমুখি হয়েছিলাম। চাবিটি লাইটনিং অ্যাট্রিবিউটের দিকে আকৃষ্ট হয়েছিল। এখানেও কি এমন কোনো এনার্জি আছে যার দিকে এটি টানছে? তখনই চশমাওয়ালা লোকটি আবার ঝাঁপিয়ে পড়ল। আমি টাইডাল চান্ট অ্যাক্টিভেট করলাম। আমার শরীর থেকে ঢেউ বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। এতে এরিয়া হিলিং এবং পিউরিফিকেশন হওয়ার কথা, কিন্তু ব্ল্যাক মিস্টের ওপর এর কোনো প্রভাব পড়ল না। আর কোনো বিকল্প না থাকায় আমি ডজ করলাম। তারপর আমি আমার মনোযোগ কেন্দ্রীভূত করে শিফটার কিকে একটি ডেথ সাইথে পরিণত করার ইচ্ছা করি। চশমাওয়ালা লোকটি সম্ভবত কাস্তের বিপদ অনুভব করতে পারে। তার চারপাশের ব্ল্যাক মিস্ট আরও ঘন হয়ে যায়। সে গর্জন করে ওঠে এবং আবার আক্রমণ করে। কাস্তেটি বাতাসে একটি সুন্দর কিন্তু প্রাণঘাতী বৃত্ত তৈরি করে। চশমাওয়ালা লোকটি সেখানেই মারা যায়। কাস্তেটি তার চারপাশের সমস্ত ডার্ক মিস্ট শোষণ করে নেয়। ততক্ষণে বাকি দুজনও পুরোপুরি ডার্ক মিস্টের দখলে চলে গিয়েছিল। কিন্তু এখন যেহেতু আমি জানি কিসে কাজ হয়, আমি তাদের কয়েক সেকেন্ডের মধ্যে খতম করে দিই। মাটিতে পড়ে থাকা মৃতদেহগুলো দেখে আমার বুকে একটা ভারী অনুভব হলো। এরা সাধারণ নাগরিক ছিল। তারা আমার কারণে মারা গেল কেবল এই কারণে যে ডার্ক মিস্ট তাদের ধরে ফেলেছিল। চিফ হার্ড আমার কাছে এলেন এবং আমার কাঁধে হাত রাখলেন। ভেবো না, তুমি মানুষকে রক্ষা করার জন্যই তাদের খতম করেছ। তুমি আজ ভালো কাজ করেছ। বাকি সব আমরা সামলে নেব। এর প্রভাব তোমার ওপর আসবে না। বাড়ি যাও এবং বিশ্রাম নাও। বাড়ি ফিরে আমি সরাসরি বিছানায় লুটিয়ে পড়লাম। সারা রাত বিশ্রাম নেওয়ার পর আমার বুকের ভার কিছুটা হালকা হলো। আমি স্পিরিট রুট সিড বের করলাম এবং সেটির দিকে তাকালাম। এটি স্পিরিট স্যাংটাম এন্ট্রির পুরস্কার।
বলা হয় যে এটি যখন পরিণত হয় তখন এটি ক্রমাগত অরার যোগান দেয়। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে এখন এটি রোপণ করার জন্য জায়গা কেনার সময় এসেছে। আমি একটি প্রপার্টি সেলস অফিসে গেলাম। একজন সেলস এজেন্ট হাসি মুখে আমাকে স্বাগত জানালো। হ্যালো, ওয়েলকাম। আজ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি মনে মনে ভাবলাম, না আছে কোনো অহংকারী দৃষ্টি, না আমাকে বিচার করার চেষ্টা যে আমি কিছু কিনতে পারবো না, কতটাই না সতেজ করারই। আমি হাসলাম। আমি আপনাদের ভিলাগুলো দেখতে চাই, বিশেষ করে যেগুলো একটু দূরে। আমি শান্তি পছন্দ করি। এজেন্ট মাথা নাড়ল এবং আমাকে প্রপার্টিগুলো দেখাতে লাগল। সব শোনার পর আমি একটি নির্জন ভিলার দিকে ইশারা করলাম। এজেন্টটি পলক ফেলল। সে এটা আশা করেনি। তার প্রফেশনালিজম তাকে মনোযোগী রাখে, কিন্তু সে সত্যিই আশা করেনি যে আজ কেউ ভিলা কিনবে। তার গলায় হালকা উত্তেজনা কাজ করছিল। স্যার, এই ভিলার মোট দাম 3.9 মিলিয়ন ইউয়ান। আমাদের কাছে বেশ কিছু পারচেসিং অপশন আছে। আমি আমার ব্যাংক কার্ড বের করলাম এবং তাকে মাঝপথেই থামিয়ে দিলাম। এই নিন ডাউন পেমেন্ট, চলুন সাইন করি। এজেন্ট মনে মনে উজ্জ্বল হয়ে গেল। সে সত্যিই কিনছে। এ পর্যন্ত দেখা সবচেয়ে আকর্ষণীয় মানুষ এটি। ঠিক সেই সময় লুনাও ওই সেলস অফিসে আসে। সে রুমের ওই পাশে একটি চেনা মুখ দেখে থমকে যায়। ও না, এ তো সেই। আমি ওকে সব জায়গায় কিভাবে পেয়ে যাই? এটা কি সব ভাগ্য? এটা কোনো রোমান্স নভেল সত্যি হওয়ার মতো। যেই না আমি সেখান থেকে বেরিয়ে গেলাম, লুনা সাথে সাথে সেলস এজেন্টকে আটকে ধরে। উঝো, ওই শেষ ক্লায়েন্টের যে তথ্য দিয়ে গেছে, আপনি কি আমাকে বলতে পারেন? আই এম সরি, এটি কনফিডেন্সিয়াল ক্লায়েন্ট ইনফরমেশন। হ্যাঁ, শুধু এই হাল দেখুন, শুধু একটু ইঙ্গিত দিন, আমি এক্ষুনি একটা ইউনিট কিনে নেব, ফুল পেমেন্ট। এজেন্ট ভাবল, আজ কি আমার লাকি ডে? এই সব থেকে পুরোপুরি বেখবর হয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। ইলন আরেকটি মেসেজ পাঠালো। রক্সিস, আমাদের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? আমরা কি মিলে কথা বলতে পারি? আমি আমার ঠোঁট কামড়ালাম। কথা কি বিষয় নিয়ে? আমাকে মহান কিছু হতে হবে। নারীরা কেবল তরোয়াল চালানোর গতি কমিয়ে দেয়। পরের দিন সেলস এজেন্ট আমাকে ভিলার পুরো ট্যুর করালো। সে যাওয়ার সাথে সাথেই আমি অরা দিয়ে পুরো ঘর স্ক্যান করলাম। আমি সঠিক জায়গাটি খুঁজে পেলাম এবং স্পিরিট রুট সিড রোপণ করে দিলাম। হয়ে গেল। জানি না এই জিনিস কবে বড় হবে। মনে হচ্ছে এখনও আমাকে অ্যানোমালি জোন খুঁজতে হবে। আমার হঠাৎ মনে পড়ল, দুদিন আগে নাস্তার সময় দুজন বৃদ্ধ লোক কি বলাবলি করছিল। ওয়েস্ট উডসে মুরগি পালন করে আমার এক ভাতিজা। গত কয়েক রাত থেকে অন্ধকার হওয়ার পর জঙ্গলে অদ্ভুত ভাসমান সব জিনিস দেখা যায়, আর গহীন ভেতরে একজোড়া লাল চোখ দেখা যায় আর অদৃশ্য হয়ে যায়। এমনকি মুরগিগুলোও ডাকতে ভয় পাচ্ছে। ওই সময় আমি খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন পরিষ্কার যে ওয়েস্ট উডস অ্যাওয়েকেনিংয়ের সংকেত দিচ্ছে। এটা ভেবেতেই আমি দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। আমি দ্রুত সেখানে পৌঁছে গেলাম। যেই আমি জঙ্গলে ঢুকলাম, বাতাসে এক অস্বাভাবিক উত্থান পতন অনুভব করলাম। ভালো করে দেখার পর আমি মাটিতে কিছু একটা দেখতে পেলাম, যা ফরমেশন অ্যারের মতো সাজানো। পাশের পাতলা অরা নিজে থেকেই সেটির কেন্দ্রের দিকে জমা হচ্ছে। এটা কি এমন কিছু যা ওরা জমা করতে পারে এবং এটি জানে শুনেই রাখা হয়েছে বলে মনে হচ্ছে? আমি এটি ছোঁয়ার জন্য হাত বাড়ালাম। পেছন থেকে এক জোরালো আওয়াজ এলো। একজন পুরুষ এবং একজন মহিলা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন। মহিলা ভ্রু কুঁচকালেন। ওটা ছুঁয়ো না, আমরা কেবল এটি নিয়ে পরীক্ষা করছি। তোমাকে এখান থেকে যেতে হবে। আমি কেবল দেখছি, এটা তো তোমার সম্পত্তি নয়, আমি কেন যাব? লোকটা রেগে গেল। যদি তুমি না যাও, তবে আমার অভদ্র আচরণের জন্য আমাকে দোষ দিও না। আমি শীতল হাসি দিলাম। কথা এটা নাই যে আমি যাব না। আমি কেবল এটা জানার জন্য উৎসুক যে তোমরা তিনজন এমন পাথরের সজ্জা বা স্টোন অ্যারেঞ্জমেন্ট কিভাবে বানালে যা ওরা জমা করে। আমার কথা শুনে দুজনের মুখ বদলে গেল। তাদের চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল। ঠিক তখনই তাদের পেছন থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ এলো। একজন বৃদ্ধ লোক তাওয়িস্ট রোব পরে ধীরে ধীরে সামনে এলেন। আমি আগেই টের পেয়েছিলাম যে এরা তিনজনই চি রিফাইনিং 1 স্টার রুকি। বৃদ্ধকে দেখেই দুই তরুণ সম্মানের সাথে পিছিয়ে গেল, কিন্তু বৃদ্ধ লোকটি 2 হাত জোর করে আমাকে নিচু হয়ে প্রণাম করলেন। দুই তরুণ অবাক হয়ে গেল। তাদের মাস্টার নিজেও চি রিফাইনিং রেলমে আছেন এবং তিনি দুজনকে এক হাতে হারিয়ে দিতে পারেন। তবে তিনি কেন একজন অপরিচিতকে মাথা নত করছেন? ওল্ড সেজ ভাবলেন, আমি এই ব্যক্তিকে একেবারেই বুঝতে পারছি না। বিনয়ী থাকাই ভালো। আমিও নিজু হয়ে জবাব দিলাম এবং বললাম, এখন কি বলতে পারেন এটা কি? তিনি উত্তর দিতেই যাচ্ছিলেন, তখনই সেই মহিলা মাঝপথে বলে উঠল, আমরা তোমাকে কিছু বলবো কেন? ওল্ডসেজ সাথে সাথে ঘুরলেন। মিয়া, নিজের ব্যবহারের ওপর নজর দাও। মিয়া পিছিয়ে গেল এবং তার পাশের লোকটির সাথে বিড়বিড় করতে লাগল। যদি সে অ্যাওয়েকেন্ড হয়েও থাকে, তবে কি এমন ব্যবহারের দরকার? একটা মানুষ কতটা শক্তিশালী হতে পারে? আমরা তো তিনজন। লোকটা নাড়ল। একেবারেই জানি না মাস্টার কি ভাবছেন। আমি তাদের অভদ্রতার জন্য ক্ষমা চাইছি, ওল্ডসেজ বললেন। আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনি কোন রেলম পর্যন্ত পৌঁছেছেন? আমি ভ্রু কুচকালাম। আমার হাতে একটা লম্বা তলোয়ার প্রকট হল।
বিদ্যুৎ সেটির ধারে চমকাতে লাগল। আমি হালকা করে আঘাত করলাম। মাটি গভীর চিরের সাথে ফেটে গেল। সেটির শক্তিতে আশেপাশের সবাই দম বন্ধ করে ফেলল। ওল্ড সেজ কেঁপে উঠলেন। এই ব্যক্তির শক্তি সত্যিই ভয়ানক। আমি শান্ত স্বরে বললাম, এখন কি আপনারা বলবেন ওটা কি? ওল্ড সেজ নিজেকে সামলে নিলেন। ওটা একটি স্পিরিট গ্যাদারিং অ্যারে। এটি পাইন সামিট শ্রাইন থেকে এসেছে, যা আমার পরিবারের তাওইস্ট স্ক্রিপচার থেকে প্রজন্ম ধরে চলে আসছে। তিনি বছরের পর বছর ওই স্ক্রিপচার অনুসরণ করেছিলেন, কিন্তু কোনো ফল পাননি এবং শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। তারপর 1 মাস আগে শ্রাইনের ভেতরের এক শুকনো গাছে অ্যাওয়েকেনিংয়ের সংকেত দেখা দেয়। যখন তিনি সেটি ছোঁন, তখন তিনি ব্রিদিং মেথড অনুশীলন করতে পারেন এবং সফলভাবে অরাকে নিজের শরীরে টেনে কাল্টিভেটার পথে পা রাখেন। কিন্তু তারপর সেই গাছটি আবার শুকিয়ে যায় এবং তার 2 শিষ্য এমন কোনো সুযোগ পায় না। আমি মাঝপথে বললাম, দাঁড়ান, যদি তাই হয় তবে আপনার 2 শিষ্য চি রিফাইনিং রেলমে কিভাবে আছে? ওল্ড সেজ হালকা অস্বস্তিকর হাসি দিলেন। 2 সপ্তাহ আগে ব্যুরোর লোকেরা স্পেশাল ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছিল। শ্রাইনটি জ্বলে উঠেছিল। ঠিক তারপরই সেটাকে সিল করে দেওয়া হয়। ব্যুরো এই স্ক্রিপচারের কপির বিনিময়ে 2টি মূল্যবান পিল দিয়েছিল। ওই 2টি পিলের কারণেই তার সাধারণ প্রতিভাসম্পন্ন শিষ্যরা কাল্টিভেশন পথে প্রবেশ করতে পেরেছে। আমি সত্যিই প্রভাবিত হলাম। ওপরের মহলের লোকেদের কাছে সত্যিই অনেক রিসোর্স আছে। এমন একটি পিল যা একটা সাধারণ মানুষকে অরাব অনুভব করতে দেয়, এটি যতটা বিরল হতে পারে ততটা। স্ক্রিপচারের কপির সাথে মিলে ওই শিষ্যরা ভালো গতিতে এগিয়ে যাচ্ছে। আমি ওল্ড সেজকে নিচু হয়ে প্রণাম করলাম। আমার তরফ থেকে কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি কি অ্যারেটা একটু কাছে থেকে দেখতে পারি? ওল্ড সেজ নাড়লেন। দেখো, শুধু একে বেশি ডিস্টার্ব করো না। আমি ধীরে ধীরে একটা পাথর ছোলাম। রেয়ার মেটেরিয়াল পাওয়া গেছে, স্পিরিট ক্রিস্টাল। ফরমেশন পাওয়া গেছে, স্পিরিট গ্যাদারিং অ্যারে। আমি অ্যারের কেন্দ্রে গেলাম এবং সেই পাথরটি ছোলাম, যা অন্যগুলোর থেকে আলাদা দেখাচ্ছিল। রেয়ার গ্রেড মেটেরিয়াল পাওয়া গেছে, স্টার ফল স্টোন। আমার চোখ উজ্জ্বল হয়ে গেল। একসাথে 3টি এন্ট্রি এবং তাদের মধ্যে একটি রেয়ার গ্রেড। আমি এন্ট্রিগুলো চেক করলাম। স্পিরিট ক্রিস্টাল, কাল্টিভেটরদের জন্য অরাকে রিফাইন করা এবং নিজের কাল্টিভেশন এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্টার ফল স্টোন, আকাশের ওপার থেকে আসা একটি উল্কাপিণ্ড, যাতে নক্ষত্রের শক্তি রয়েছে। এটি কেবল কাল্টিভেশন দক্ষতা অনেক বাড়িয়ে দেয় না, বরং উচ্চ পর্যায়ের আর্টিফ্যাক্ট এবং স্পিরিট ট্রেজার তৈরি করার একটি প্রধান উপাদান। স্পিরিট গ্যাদারিং অ্যারে একটি মৌলিক কাল্টিভেশন ফরমেশন, যা প্রকৃতি থেকে অরা শুষে নিয়ে একটি ঘন অরা জোন তৈরি করে। ওল্ড সেজ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি ভাবছেন, এই লোকটা কি আমাকে লুট করার কথা ভাবছে? হ্যাঁ, মনে হয় না। শেষ পর্যন্ত স্ক্রিপচার জমা দিয়ে সে কিছুটা সমর্থন পেয়েছে, কিন্তু সে জানে না যে আমি কেবল এন্ট্রি রিওয়ার্ডগুলো এক্সট্র্যাক্ট করছি। স্পিরিট ক্রিস্টাল এক্সট্র্যাক্ট করা হলো +2, স্টার ফল স্টোন এক্সট্র্যাক্ট করা হলো +3। ঠিক সেই মুহূর্তে আমার স্ট্রেংথ 10 থেকে বেড়ে 15 হয়ে গেল। আমি এখন মারাত্মকভাবে শক্তিশালী। কিন্তু তখনই সিস্টেম আবার আওয়াজ করল। হোস্ট 3টি এনার্জি অ্যাট্রিবিউট এন্ট্রি সংগ্রহ করেছেন। এনার্জি অ্যাট্রিবিউট এফেক্ট সক্রিয় হয়েছে। হোস্ট শক্তির ধরন বুঝে নিয়েছেন। মোট ড্যামেজের 8% লক্ষ্যবস্তুর প্রতিরক্ষা উপেক্ষা করবে। আমি চমকে গেলাম। এটা হতে পারে না। ট্রু ড্যামেজ? আমি এখন পুরোপুরি জয়ের পথে। আমি ওল্ড সেজকে প্রায় বিস্ময় ভরা নজরে দেখলাম। তিনি তো আমার লাকি স্টার। ওল্ড সেজ শক্ত হয়ে গেলেন। এই নজর কি আমার দিকে? আমি একজন বৃদ্ধ মানুষ। এই ছেলেটা আমার কাছে কি চায়? আমি হাসলাম, যাতে তার চিন্তা আর না ঘোরে। আপনি এখানে স্পিরিট গ্যাদারিং অ্যারে কেন বানালেন? পাইন সামিট শ্রাইনে লাগানো ভালো হতো না? আমরা আসলে কিছুকে বাইরে টেনে আনার চেষ্টা করছিলাম। কাল মাঝরাতের পর 2জন বৃদ্ধ লোক দরজা ধাক্কাধাক্কি করে এলো। এক বৃদ্ধা বলল যে তার ভান্তেজ নিখোঁজ হয়ে গেছে। সে যতগুলো মুরগি পুষেছিল সব মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রত্যেকটি ছিদ্র থেকে রক্ত বেরোচ্ছিল। তারা তাকে খুঁজতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু বেশি দূর এগোতে পারেনি, কারণ তারা অদ্ভুত হাসি আর কান্নার আওয়াজ শুনতে পায়। ভয়ে তারা শ্রাইনে সাহায্য চাইতে আসে। তাই আমরা এখানে স্পিরিট গ্যাদারিং অ্যারে লাগিয়েছি, যাতে জাল বিছাতে পারি এবং অপেক্ষা করতে পারি। এটা শোনা মাত্রই আমার নাস্তার সময়কার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে সত্যিই কিছু ঘটেছে। ওল্ড সেজ আরও বললেন, আমি আজ সকালে ব্যুরোকে রিপোর্ট করেছি। তারা বলেছে যে অরা সোসাইটি থেকে কাউকে পাঠানো হবে। তারা শীঘ্রই পৌঁছবে। আমি হাসলাম। তাহলে আমরা একসাথেই অপেক্ষা করি। আমি নিজে দেখতে চাই ওয়েস্ট উবসে কি লুকিয়ে আছে। ওল্ড সেজ কিছু বললেন না এবং তার 2 শিষ্যের সাথে পালথি মেরে কাল্টিভেশনে বসে গেলেন। আমি আমার ফোন বের করে গেম খেলতে লাগলাম, কিন্তু একটা ম্যাচও শেষ করতে পারলাম না, কারণ ওল্ড সেজের চারপাশে অরার এক উথালপাথাল অনুভব করলাম। আমি পলক ফেললাম। সে চি রিফাইনিং 2 স্টার অর্জন করেছে। ওল্ড সেজ কোনো সাধারণ লোক নন। ব্রেক থ্রো পর ওল্ড সেজ উঠে দাঁড়ালেন এবং আমাকে নিচু হয়ে প্রণাম করলেন। আপনার তলোয়ারের আঘাত দেখে আমি চি রিফাইনিং 2 স্টারে ব্রেক থ্রু করতে পেরেছি। আমি আপনার কাছে ঋণী।
আমি হাত নেড়ে মানা করলাম, আপনি আমাকে বেশি ক্রেডিট দিচ্ছেন। এটি আপনার নিজের পরিশ্রমের ফল। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখনই দূর থেকে ৩ জন লোক এলো। সামনের জন নিজের পরিচয় দিল। আমি এক্স, এই মিশনের টিম লিডার। অরা সোসাইটি থেকে পাঠানো হয়েছে। চলো, এখন যাই, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই। এক্সের মতে কেবল ওল্ড তাওইস্টের পাল্টিভেশনই কিছুটা কাজের ছিল। বাকিরা টেকনিক্যালি চি রিফাইনিং 1 স্টার, কিন্তু তার কমব্যাট এক্সপিরিয়েন্স ছিল। আসল লড়াইয়ে সে তাদের অনায়াসে হারিয়ে দিত। যেহেতু সহযোগিতা প্রয়োজন ছিল, সে তাই জাহির করা না করারই সিদ্ধান্ত নিল। আমার কথা যদি বলি, এক্স আমার দিকে ঠিকমতো তাকালই না। তার মাথায় ছিল যে একজন 18 বছরের হাই স্কুল স্টুডেন্ট কী বা সামলাবে। পুরো দল ভেতরের দিকে এগোতে লাগল। প্রত্যেকটি পদক্ষেপের সাথে সাথে আলো কমে যাচ্ছিল। এক্স ভ্রু কুঁচকালেন। এই জায়গায় কিছু একটা গন্ডগোল আছে, সবাই সাবধান থাকো। আমি আমার ফোন চেক করলাম, কোনো সিগন্যাল নেই যেমনটা আশা করেছিলাম। একটা ভয়ঙ্কর আর্তনাদ করা বাতাস বয়ে গেল। ঘন কুয়াশার সাথে সিস্টেম আমার কানে ফেটে গেল। সতর্কবার্তা, সামনে উচ্চ ঘনত্বের ডার্ক মিস্ট, অত্যন্ত বিপজ্জনক ফরবিডেন জোন হিসাবে চিহ্নিত। হোস্টের সামনে এগোনো উচিত নয়, বেঁচে থাকার সম্ভাবনা শূন্য। আমি থেমে গেলাম। ঠিক এই ডেথ ওয়ার্নিংটি মেট্রো স্টেশনে এসেছিল, আর আমি তখন কেবল 2টো মশা মেরেছিলাম। যেটা আমি জানি না সেটা 9টি ডার্ক মিস্টের মধ্যে কোনটি। তখনই একটা তীব্র চিৎকার কুয়াশা চিরে বেরিয়ে এলো। এক্স ঘবড়ে গিয়ে সামনে ইশারা করলেন। ওটা কি? কুয়াশার গভীর থেকে কালো ছায়াগুলো দ্রুত কাছে আসছে। সবাই সাথে সাথে কমব্যাট পজিশনে চলে গেল। পলক ফেলতেই সেই ছায়াগুলো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। এক্স চিৎকার করে উঠল, এই জিনিসগুলো বাদুরের মতো দেখতে। তার কথা শেষ হওয়ার আগেই তার শরীর থেকে মাটির মতো হলদেটে ওড়া বেরিয়ে এলো। সে ঘুষি মারল, আর সামনের ক্রিয়েচারটি সেখানেই মারা গেল। আমি চুপচাপ পেছনে রইলাম। আমি ভাবলাম এক্সের কাছে কিছু ট্রিক্স আছে। একই সময়ে ওল্ড সেজও নড়ে চড়ে বসলেন। এক্সের অ্যাটাকের সাথে তাল মিলিয়ে তার পিচ উড সোর্ড ওপরে নিচে চমকাতে লাগল। দুজনে মিলে কয়েক মুহূর্তেই বাদুরের ঢেউ পরিষ্কার করে দিলেন। এক্স অবাক হয়ে ওল্ড সেজের দিকে তাকালেন। এই বৃদ্ধের শক্তি সত্যিই ভয়ঙ্কর। তিনি হয়তো চি রিফাইনিং 2 স্টার পর্যন্ত পৌঁছে গেছেন। যখন তারা অন্যমনস্ক ছিল, তখন আমি একটি বাদুরের লাশের গায়ে হাত রাখলাম। ডার্ক উইং সোল ব্যাট, এলিট ক্লাস ক্রিয়েচার, সোল ডিভাইরিং ইনফ্লুয়েন্স থেকে জন্মানো করাপ্টেড সৃষ্টি। এদের মুখের অংশে মারাত্মক বিষ রয়েছে। এরা অত্যন্ত সামাজিক, আর তীব্র আলোর প্রতি খুবই দুর্বল। আমি ভ্রু কুচকালাম। যেমনটা আশা করছিলাম, সোল ইটারের প্রভাব আবার পাওয়া গেল। আমি আরও কিছু ভাবার আগেই এক্স ভয়ে চিৎকার করে উঠল, তুমি কি আমার সাথে মজা করছো? এরা সংখ্যায় কত? সামনের রাতের আকাশ বাদুরের ঝাঁকে ঢাকা পড়ে গেছে। দম বন্ধকারী পরিস্থিতি। ওল্ড সেজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এমনকি 2 স্টারে থেকেও এই হাজার হাজার শত্রুর সামনে দাঁড়ানো মানে মৃত্যু। ওল্ড সেজ আমার দিকে তাকালেন। আমরা পুরোপুরি ফেঁসে গেছি। এটা শুনে এক্সও থতমত খেয়ে গেল। একজন 2 স্টার কাল্টিভেটর এভাবে প্রকাশ্যে পিছু হটছে। এই ছেলেটা কি 3 স্টারে পৌঁছে গেছে? কিভাবে? ওর তো এখনো 18 বছরও হয়নি। কিন্তু আমি শুধু হাসলাম। এত বড় শয়তান ক্রিয়েচারের ভিড়, আর এরা সবাই আলোকে ভয় পায়। তোমাদের কতাল কতই না খারাপ। আমার মুখ থেকে কথাগুলো বের হতেই বাতাসে একটি লাইটনিং শর্ট তৈরি হলো। আমার শরীরের পুরো ওড়া কোনো বাধা ছাড়াই ফেটে পড়ল, যেন কোনো বজ্র দেবতা নেমে এসেছে। এর শক্তিতে পুরো ঝাঁকটি এক মুহূর্তের জন্য থমকে গেল। এক্স পুরোপুরি হতভম্ব। ওরা রিভাইভাল সবে শুরু হয়েছে, এর মধ্যে কেউ এত ভয়ঙ্কর কিভাবে হতে পারে? আমি কারো বিস্ময়ের দিকে মনোযোগ দিলাম না। আমি তলোয়ারের উপর এক বোতা রক্ত থুতু ফেললাম। তলোয়ার তুলে চিৎকার করে বললাম, আমি আমার রক্ত দিয়ে বজ্রকে আহ্বান করছি, প্রতিটি ছায়াকে ভেঙে দাও। এই টেকনিকটি আমি থান্ডার সার্পেন্টকে মেরে পেয়েছিলাম, থান্ডার জাজমেন্ট। এই স্কিলটি সক্রিয় হওয়ার সাথে সাথেই ঝোড়ো মগজ দ্রুত জমা হতে লাগল। এক জোরালো শব্দ, আর অগণিত বজ্রপাত রূপলি সার্পেন্টের মতো নাচতে নাচতে রাতকে চিরে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুতের দেয়াল আকাশের প্রতিটি বাদুরকে ছাই বানিয়ে দিল। পেছনে দাঁড়িয়ে থাকা সবার মুখ সাদা হয়ে গেল। আমি তলোয়ার রাখলাম আর হাসলাম। সব পরিষ্কার, কিন্তু এখন আমি এটা আর ব্যবহার করতে পারবো না। পরের বার হয়তো হবে। সবাই কোনো কথা না বলে বাধ্য শিশুর মতো আমার পেছনে চলতে লাগল। ওল্ড সেজ নিচু ঝড়ে বললেন, আমার বর্তমান শক্তি দিয়ে আমি ওই বৃদ্ধাকে তার ভাতিজাকে খুঁজে পেতে সাহায্য করতে পারবো না। আমি ফিরে যেতে চাই, নিজের কাল্টিভেশন বাড়িয়ে তারপর সঠিক পরিকল্পনার সাথে আসতে চাই। এই জায়গায় ডার্ক এনার্জি আছে, আর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি না। এখান থেকে যাওয়াই ঠিক হবে। পুরো দল জঙ্গল থেকে বেরিয়ে এলো। আমি আমার বাইকে বসতে যাব ঠিক তখনই সারা আমাকে ডাকল। আমি থামলাম। ওর মুখটা এত লাল কেন? ওর কি জ্বর হয়েছে? সারার গাল জ্বলছিল। রক্সিস, অনেক রাত হয়ে গেছে, আর আমি জ্যাংজোতে কাউকে চিনি না।
আমি কি তোমার বাড়িতে থাকতে পারি? ওর মুখ দিয়ে কথাগুলো বেরোলো, কিন্তু ভেতরে সে নিজের সাথে লড়াই করছে। সারা, তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো না যে এরকম অসাধারণ মানুষ আর দ্বিতীয়বার পাবে না? এই সুযোগ হারালে সারা জীবন আফসোস করবে। ওর মাথায় দুই ধরনের চিন্তা চলছিল, কিন্তু আমি সাথে সাথে মাথা নেড়ে সাই দিলাম। সারা জমে গেল। এটা এত দ্রুত আর অপমানজনক ছিল। তবুও সে বলল, আমি বিনামূল্যে থাকব না। 10,000 ইউএন দিলে কেমন হয়? কথাটি বলেই সে অনুশোচনা করল। সে শেষ। এত শক্তিশালী একজন মানুষ কেন টাকা চাইবে? ও কি ভাবছিল? কিন্তু এটা শুনে আমি খুশি হয়ে গেলাম। আমি 1 মিলিয়ন ইউএন পেয়েছিলাম ঠিকই, কিন্তু সব ভিলার ডাউন পেমেন্টে চলে গেছে। আমি এখনও আগের মতোই ফকির। এখন 10,000 ইউএন একদম পারফেক্ট টাইমিং। আমি নিজেকে সামলে গিয়ে বললাম, দেখো, আমার টাকার দরকার নেই, কিন্তু এত রাতে তোমাকে একা বিপদে ফেলতে পারিবা। বসে পড়ো। সে পলক ফেলল। সত্যি অনেক ধন্যবাদ। আমি সারাকে নিয়ে সাথে সাথে বেরিয়ে গেলাম, এক্স এবং তার পার্টনারকে বাতাসে হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে রেখে। তো ভাইরা, এখন যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব না করো, তবে ভাই কি করছো? জলদি সাবস্ক্রাইব বাটন চাপো আর বেল আইকনটা অল করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে ধামাকাটা তোমার ফোনে হয়। চলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।